সুপ্রিয় দর্শক, চলুন আবারও ফিরে যায় আজকের অতিথি উদ্যোক্তা তানজিলা আক্তার মিমির কাছে। আবারও ফিরে এলাম আপু। মেহেন্দি বাই মিমি, এই প্রসঙ্গটি আসলেই সবার আগে আপনার কথা আসে, এর পেছনের গল্পটা জানবো। এটা আসলে ওভাবে পরিকল্পনা ভাবে করে কোনো কিছুই শুরু না আপু, জাস্ট পড়ালেখার পাশাপাশি ভাবছিলাম যে আগে থেকে কিছু একটা করব, বাট জবটা করার ইচ্ছা ছিল না। তো তখন থেকেই আসলে চেষ্টা করতাম কোনো না কোনো বিজনেস রিলেটেড কিছু একটা করার, বাট এটা যে প্রফেশন হিসেবেও আসতে পারে মেহেদি আর্টটা ওইরকম করে ভাবি নাই। শুধু ভাবছিলাম যে যেহেতু আমিও টুকটাক পারি, তো হঠাৎ একদিন একটা ফেসবুকে একজন আপুর লাইভ দেখছিলাম মেহেদি আর্টের। তখন দেখলাম নিচে বেশ ভালো ভালো কিছু কমেন্ট ছিল, প্লাস তখন জানতে পারি যে এটাও প্রফেশন হিসেবে নেওয়া যেতে পারে। তখনই ভাবলাম যেহেতু টুকটাক আমিও পারি, তো আমি কেননা এটা নিয়ে একটু কাজ শুরু করি, যেহেতু চাচ্ছিলামই যে কিছু একটা করব। তো তারপরে জাস্ট খুবই দ্রুত ওই দিনই পেজ খুলে, যার কারণে আমাদের মেহেদি বাই মিমি পেজের নামটাও খুব সিম্পল। আমি ওভাবে কোনো কিছু না ভেবে এটা আর কি নাম দিয়ে দিয়েছিলাম, প্লাস জাস্ট পাশের দোকান থেকে কয়েকটা মেহেদি কিনে নিয়ে এসে প্র্যাকটিস শুরু করে দিয়েছিলাম। অ্যান্ড কোনো রকম কোনো প্ল্যানিং ছাড়াই আসলে এটাই ভাবে অগ্রগতি হয়ে গেছিল। মেহেদি দেওয়া এটা তো একটি আর্ট, তো এই আর্টের সাথে মানে আর্ট করতে কি ছোটবেলা থেকে পছন্দ করতেন? শুধু আর্ট করতে না আপু, ছোট থেকে আমি হাতের কাজ, যে কোনো কাজ খুব পছন্দ করতাম। যেমন আমার নানু, আমি ছোট থেকে দেখেছি তিনি বেশ বয়স্ক ছিলেন, তো নানু তখন অত বেশি ভালো চোখে দেখতে পারতো না, কিন্তু তারপর আমি নানুর কাছে যে বিভিন্ন এই যে কুশি কাটার কাজ বা হাতের সেলাই ওনার কাছ থেকে শেখার চেষ্টা করতাম। তো সেই থেকে হাতের কাজটা নিয়ে আমি খুব বেশি আগ্রহ ফিল করতাম। অ্যান্ড সেখান থেকে যে হাতের কাজ জানে সে কিন্তু একটু মেহেদিটা নিয়েও কাজ করতো। তো সেই হিসাবে খুব যে একদম ভালো মেহেদি পারা এটা আসলে ছিল না, কিন্তু দিন দিন এটা প্র্যাকটিসের মাধ্যমে প্রফেশনালি একটা রূপ দেওয়ার চেষ্টা করেছিলাম। প্রথম যখন বড় কাজের অফার পেলেন তখন আসলে অনুভূতিটা কেমন ছিল? যখন আমি শুরু করি তখন আমি বারবার সবাইকে বলতাম যে আমার আর্ট দেখে কি কেউ বুকিং দিবে কিনা, তো তখন ওরা বলতো দিবে ইনশাল্লাহ। তো হঠাৎ একদিন একজন পেজে ওনার বিয়ের মেহেদি উপলক্ষে আমার কাছে নক করে। তো ওই সময় আসলে বিশ্বাস হচ্ছিল না, ভাবছিলাম হয়তো উনি জাস্ট এমনি জিজ্ঞাসা করছে, হয়তো বুকিং দিবে না। যদিও খুব কম অ্যামাউন্টের একটা কাজ ছিল, বাট তারপরেও এটা খুব একটা ভালো লাগা কাজ করেছিল। তারপর থেকে আসলে এত বেশি পরিমাণে বুকিং প্লাস সব কিছু প্রেশার এত বেড়ে গেছিলো মেহেদি রিলেটেড, যে ওই ফিলিংসটা আসলে আর কাজ করতো না। তখন শুধু মাথায় একটা টেনশন থাকতো যে আমাকে ভালো সার্ভিসটা দিতে হবে। সার্ভিসের কথা যেহেতু আসলে এই প্রসঙ্গে একটু জানতে চাইবো যে মেহেদি দেওয়ার খুব সম্ভবত অনেক ধরন আছে, যেমন ব্রাইডাল, সেমি ব্রাইডাল, এগুলো আসলে কিভাবে দেওয়া হয় বা কতক্ষণ সময় লাগে? এক একটা প্যাটার্নের ক্ষেত্রে এক এক রকম থাকে আপু। যেমন অ্যারাবিক প্যাটার্ন থাকে, ইন্ট্রিকেট প্যাটার্ন থাকে। অ্যারাবিক প্যাটার্নে কিছুটা তুলনামূলক সময় কম লাগে, যেমন 4 থেকে 5 ঘন্টার মধ্যে অ্যারাবিক প্যাটার্নটা একা শেষ করা যায়। কিন্তু ইন্ট্রিকেট কাজ থাকলে সেই সময় অনেক সময় 7 থেকে 8 ঘন্টাও সময় লেগে যায় একটা ব্রাইডাল কাজ কমপ্লিট করতে। এটি কি আগে থেকে আপনার সাথে কথা বলে বুক করা করতে হয় এরকম প্রসিডিউর? আমাদেরকে তাহলে আমরা সেভাবে কোন প্যাকেজটা নিচ্ছে সেই অনুযায়ী আমরা ক্লায়েন্টকেও বলে দেই যে আপু এতক্ষণ সময় লাগবে, অবশ্যই সেই সময়টা হাতে রাখার জন্য। অনেক সময় দেখা যায় ক্লায়েন্টরা বলে যে এত সময় নেই, তখন আমরা 2 জন বা 3 জন আর্টিস্ট চাই একসাথে, যাতে করে সময়টা একটু কম লাগে। শুরুতে যখন এই প্রফেশনে আসলেন তখন নিশ্চয়ই যাত্রাটা এত সহজ ছিল না, তখন আসলে কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হন? আসলে 2019 সালে তো আমি শুরু করি আপু মার্চ মাসের 5 তারিখে। এর আগে মেহেদি নিয়ে যে প্রফেশন হইতে পারে এই জিনিস আসলে কারোরই তেমন জানা ছিল না। তো যার কারণে যখন ফ্যামিলি থেকে বিশেষ করে আমাকে বলতো যে তুমি এত টাকা দিয়ে তোমাকে পড়ালেখা করানো হচ্ছে, তো তুমি কেন এই প্রফেশনে আসতেছো, যেটার আসলে কোনো ফিউচার নাই। কারণ এর আগে তো কেউ এই সেক্টর থেকে যে খুব সাকসেস হয়েছে তা কখনো ওভাবে আসলে ওরকম ভাবে সবার চোখের সামনে আসে নাই। তো তখন আমি তাদেরকে আর কি বারবার বুঝাইতাম যে আমার এটা ভালো লাগছে, আমি এখনই যেটাকে একদম সেই প্রফেশন হিসাবে নিচ্ছি তা না, বাট আমার ভালো লাগে, তো এটা নিয়ে আমি কাজ করি। কিন্তু পরবর্তীতে যখন দেখলো যে কাজের প্রেশার প্লাস বুকিং, আমাদের মেহেদি সেলিংটা এত বৃহৎ পরিসরে চলে গেল, তখন সবাই খুব সাপোর্ট করা শুরু করে যে না আচ্ছা এটা নিয়েও। বাট এখন যেটা দেখেছি আপু, মোটামুটি সবাই জানে যে মেহেদি নিয়েও একটা প্রফেশন হইতে পারে। কিন্তু শুরুর দিকে সবাইকে আমাকে বারবার বুঝাইতে হইতো যে না এটাও একটা ভালো প্রফেশন হইতে পারে। এটিকে যেহেতু বিজনেস হিসেবেই সামনে নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে নিশ্চয়ই আরো কর্মচারী রয়েছে, তাদের বিষয়ে একটু জানবো। আমার তো প্রথমে আমাদের এখন মেইনলি মেহেদি সেলিংটা নিয়ে আমরা বেশি কাজ করছি আপু। শুরুর দিকে আমি নিজে একটা বাটিতে বানাইতাম, যখন অনেক বেশি প্রেশার হওয়া শুরু করলো তো আমার বাসাতে একজন হেল্পিং হ্যান্ড ছিল,
উনি আমাকে দেখতো যে আমি সারা দিন রাত এটা নিয়ে কাজ করছি, ইভেন মাঝে মাঝে খুব মন খারাপ করতাম যে এত অর্ডার আছে আমি কিভাবে কি সাপ্লাই করব। তো তখন প্রথম উনি আমাকে বললো যে আপু আমাকে একটু তুমি শেখাও, তাহলে আমি তোমাকে একটু হেল্প করতে পারি। তখনই মাথায় আসে যে আচ্ছা আমার এখানে যদি আমি আরো এমপ্লয়ি অ্যাড করি তাহলে খুব ভালো হয়। পরবর্তীতে উনি আমার আমার যে হেল্পিং হ্যান্ডটা ছিলেন আমাদের বাসায়, উনি আমাদের ফার্স্ট এমপ্লয়ি হয়, কারণ উনি দেখা যায় মেহেদি আমার সাথে মেক করতো, আবার কোন বানানো থেকে শুরু করে হেল্প। তো তখনই ভাবলাম যে আমি আরো কিছু এরকম মেয়ে বা বিশেষ করে আমি যেহেতু নারী, তো আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল যে আমার আশেপাশে নারীদেরকে আমি কাজে কর্মসংস্থান দিব। তো তখনই ধীরে ধীরে আমি এভাবে আমাদের এমপ্লয়িগুলো অ্যাড করা শুরু করলাম। ইভেন অবাক হবেন, আমার বাসায় জাস্ট আশেপাশে যেগুলো থাকে ভাবিরা বা অনেক পরিচিত আপুরা, ওনাদেরকে আমি নিজে থেকে প্রপোজাল দেওয়া শুরু করলাম যে আমার এখানে কি তোমরা পার্ট টাইম ভাবে কোনো কাজ করতে চাও কিনা। এরপরে ধীরে ধীরে এখন আল্লাহর রহমতে আমাদের প্রায় 300+ এমপ্লয়ি, যেটা এখন বাণিজ্যিকভাবে আমাদের একটা ফ্যাক্টরি আছে যেখানে এমপ্লয়িরা সবাই একদম প্রফেশনালি কাজ করে। এটি তো একটি দীর্ঘ সময় ব্যয় করছেন, সেক্ষেত্রে আসলে ব্যক্তিগত জীবন এবং এই যে প্রফেশনাল লাইফ, এটাকে কিভাবে আসলে সমন্বয় করছেন? আমরা তো স্টুডেন্ট অবস্থায় ফ্যামিলিক্যাল ভাবে আমাদেরকে বিয়ে দিয়ে দিয়েছিল আমাকে আর আমার হাজবেন্ডকে। তো আমরা দুজনেই স্টুডেন্ট ছিলাম ওই টাইমটাতে। তো আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা জব করব না, বিজনেসই করব। যার কারণে আমাদের বিজনেসটা এটা নিয়ে আপু দুইজনের। তো দেখা যায় আমরা কাজ করলেও একসাথে থাকা হয়, তো ফ্যামিলিক্যাল ভাবে ওইরকম আলাদা টাইম বা এভাবে সেপারেটের কিছু বিষয় ছিল না। আচ্ছা, মানে দুজনেই সেম প্রফেশনে। হ্যাঁ, আচ্ছা জি। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক কিছু কাজ করে কিনা, প্রতিযোগিতা কাজ করে কিনা দুজনের মধ্যে না, ভালো যেমন করবার? আমি টোটালি আর্টিস্ট সেক্টরটা ম্যানেজ করি আপু, আর আমার হাজবেন্ড টোটালি অফিস ফ্যাক্টরিটা এটা ম্যানেজ আচ্ছা, করে। আচ্ছা। তো আমরা আমাদের কাজটাকে ভাগ করে নিয়েছিলাম যে আমি এই সেক্টরটা দেখবো, তুমি ওই সেক্টরটা। তো ওইভাবে আসলে কখনো এই বিষয়টা হয়নি। বাট একটা কি, যখন কোনো প্রবলেম ফেস করি আমরা চেষ্টা করি দুজনে একসাথে জিনিসটাকে সলভ করার। আর হাজবেন্ড ওয়াইফ একই প্রফেশনে থাকলে এটা একটা ভালো সুবিধা হয়, মানসিক সাপোর্ট থেকে দেখা যায় যে কোনো প্রবলেম ফেস করলে সেটা একসাথে এটা ম্যানেজ করা যায়। বলছিলেন যে আপনি যে বিজনেসটা শুরু করেছেন সেখানে হোম সার্ভিসও দেওয়া হয় মেহেদি দেওয়ার ক্ষেত্রে, এটি সম্পর্কে আসলে একটু বিস্তারিত জানবো। হোম সার্ভিস বলতে আপু দেখা যায় আপনার বুকিং ওনাদের যখন বিয়ে বা মেহেদি ঈদের সময়টাতে অনেক বেশি হয়। তো এখন আমরা যে কাজটা করি আপু, যে ঈদের টাইমটাতে আমরা হোম সার্ভিসটা দেই না, আমাদের মেহেদি ফেস্টিভ্যাল হয়ে থাকে, তো সেখানে সবাই মেহেদি দেওয়ার জন্য আসে, এটা একটা মেলা টাইপের ভাইব থাকে। আর বিয়ের ক্ষেত্রে আপু ওনারা আমাদেরকে আগে থেকে বুকিং দিয়ে রাখে, সেক্ষেত্রে কিছুটা বুকিং মানে আগে থেকে অ্যাডভান্স রাখে, আর কয়জন আর্টিস্ট নেবে, কি প্যাকেজ নেবে সেটা জাস্ট উল্লেখ করা থাকে। এরপর তারা তাদের পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো করে নেয়। নারী কর্মচারীদের নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আরো দীর্ঘ, সেক্ষেত্রে কি কোনো ট্রেনিং সেন্টার বা এরকম ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হ্যাঁ হয়েছে আপু, কিনা? আমাদের ট্রেনিং সেন্টার বলতে আপু, যেহেতু এই প্রফেশনটা বাংলাদেশে একদমই নতুন, মেহেদি অর্গানিক মেহেদিটা বিশেষ করে, তো আমরা কখনোই আমাদের সামনে এরকম কোনো আর কি দৃষ্টান্ত পাইনি যে তাকে দেখে ফলো করা জিনিসটা, বা যে প্রবলেম ফেস করতাম আগে কেমন করে তারা সলভ করেছে, এরকম আসলে আমাদের সামনে ওইরকম কোনো প্রতিষ্ঠান ছিল না। তো আমাদেরকে বারবার আমরা নিজেরা, যেমন আমি শুরুর দিকে এমপ্লয়ীদেরকে আমি নিজে শেখাইতাম, এখন আমাদের বেশ কিছু এক্সপার্ট আছেন, ওনারা এখন নতুনদেরকে শেখানোর চেষ্টা করে। কিন্তু আমরা ওভাবে ট্রেনিং সেন্টার না করে আমাদের ফ্যাক্টরিতেই যেন আমরা নিতে পারি সেভাবে শুধু তাদেরকে শেখানো হয়। তবে আর্টের সেক্টরটা থেকে আপু আমি কোর্স করাইতাম, বাট যদিও গত 2 বছর যাবত আর করেন, আসলে সময়টা হয়ে ওঠে না। বাট এর আগে আমি প্রায় 550+ স্টুডেন্টদেরকে মেহেদি আর্টটা শিখিয়েছি। মেহেদি আর্ট নিয়ে কোনো ইউটিউব টিউটোরিয়াল দেওয়া হয় জি কিনা? আপু, আমাদের ইউটিউব চ্যানেলও আছে, বাট আমরা বেশি ফেসবুকে আর কি বেশি অ্যাক্টিভ। বলছিলেন যে মেহেদি আর্ট এটা তো আসলে একটি ক্রিয়েটিভ সেক্টরের কাজ, এবং তরুণ প্রজন্মের যারা আসলে এই সেক্টরে কাজ করতে চাইছেন তাদের জন্য একজন উদ্যোক্তা হিসেবে আপনার কি মেসেজ থাকবে? এটা যেহেতু আপু টোটালি হাতের কাজ, তো প্র্যাকটিসটা কন্টিনিউ করে যাওয়া উচিত। কারণ দেখা যায় কেউ একটা টাইমে খুব ভালো করতো, বাট অনেকদিন প্র্যাকটিসের অভাবে দেখা যায় অটোমেটিক কাজটা খারাপ হয়ে থাকে। তো যার কারণে আমার কথা যে সবসময় প্র্যাকটিসের উপর থাকতে হবে, আর নতুন ট্রেন্ডিং কী টাইপের কাজ আসতেছে সেটা প্র্যাকটিস করে নিজেকে সময়ের সাথে সাথে চেঞ্জ করতে হবে। আমি যদি মনে করি যে 90s যে টাইপের মেহেদি কাজ হইতো, ডিজাইন হইতো, আমি যদি এখন 2025 সালে বা এই যে 26 সালে এসে যদি সেই কাজটি করি, তখন কিন্তু মানুষ পছন্দ করবে না। তো সময়ের সাথে সাথে নিজের কাজকে সুন্দর করে চেঞ্জ করতে হবে।
যখন শুরু করেছিলেন তখন কি আসলে এটা ভেবেছিলেন যে টিম মেম্বার এত নিয়ে একসময় আপনি কাজ করবেন? না আপু, এটা কখনোই চিন্তা ছিল না আমার। শুধু আমার হাজবেন্ডের শুধু এটাই চিন্তা ছিল যে ফ্যামিলি থেকে অবশ্যই তো আপু একটা এক্সপেকটেশন নিয়ে তারা আমাদেরকে পড়ালেখা করায়। বিশেষ করে আমরা দুইজনে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, তো বেশ একটা অঙ্কের খরচ হয়েছিল আমাদের পড়ালেখার জন্য। তো আমরা শুধু চেষ্টা করতাম যে ফ্যামিলির যেন ওই রিগ্রেট ফিলটা যেন না হয়, যে এদেরকে এতটা খরচ করে পড়ালেখা করায়, এখন এরা কি করছে, যেটা নিয়ে আসলে কখনো কেউ এটা নিয়ে যে প্রফেশন হতে পারে সে তো বোঝে নাই। তো তখন আমরা শুধু চিন্তা করতাম যেন ফ্যামিলি রিগ্রেট ফিল না করে, আমাদের যেন একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা হয়। কিন্তু সময়ের সাথে সাথে যখন প্রেশারটা বাড়লো, এমপ্লয়ি একজন দুইজন করে এটা এত বেশি বড় পরিসরে চলে গেছে আপু, আমরা না ওই মানে চিন্তা করার সময়টা পাই নাই, বা ওই ফিলটা আসলে হয় নাই যে এত এমপ্লয়ি কাজ করছে। কারণ আমাদেরকে স্টিল না বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করতে হচ্ছে। যেমন আমি আজকে পর্যন্ত অনেক বেশি চেষ্টা করছিলাম যে আরও এমপ্লয়ি কীভাবে অ্যাড করা যায়, তো আসলে ফিল করার সময়টা আমরা বেশি পাই না। মেহেদি আর্টের বিষয়টি আপনি প্রমোট করছেন ফেসবুকের মাধ্যমে, এবং আপু। সেটি একই সাথে আবার ইউটিউবের বদৌলতে আমরা দেখতে পাচ্ছি। এটার আসলে প্রসিডিওরটা সম্পর্কে একটু জানবো। এত কিছু আসলে প্ল্যানিং বা কোনো কিছু করে আমরা কাজ করি না আপু। বিশেষ করে আমি দেখা যায় আমি নিজেকেই বলি যে আমি আনপ্রফেশনাল ওয়েতে প্রফেশনালি কাজ করছি। হ্যাঁ, কারণ আমার মনে হয় যে কাজটাকে অনেক সহজভাবে নেওয়া উচিত। এত কিছু ভেবে কাজ করলে ওইটা না আপু মনে হয় মনের বিরুদ্ধে চলে যায়। তো আমি জাস্ট যেটা ট্রাই করি যে আমার পারিপার্শ্বিক ঘটনাগুলোকে আমি মেহেদি টিউটোরিয়াল করি আপু, ডিজাইন করার সময় একটা ভিডিও ক্যাপচার করা। তো সেখানে দেখা যায় আমি সারাদিন কি কি কাহিনী চলছে বা ওই ডিজাইনের পেছনে কি গল্প আছে সেটা শেয়ার করতে থাকি। আর মেহেদি বানানো মেকিং, যাতে করে আমরা যেটা চিন্তা করি যে আপনি যে প্রোডাক্টটা ইউজ করছেন সেটা কি কি দিয়ে বানানো হচ্ছে, কি ওয়েতে বানানো হচ্ছে, সেটা একটা কাস্টমারের জানার রাইট আছে যে আমি কি প্রোডাক্ট ব্যবহার করছি। তো সেগুলোই আর কি আপু তাদেরকে জানায়। আর কালারের ছবি বলেন বা প্রোডাক্টটা কেমন হবে সবটা জাস্ট ডিটেলসে, মানে খুবই নর্মাল ওয়েতে আমরা জাস্ট প্রেজেন্ট করি। বাট এটাই দেখলাম যে দিন শেষে আসলে আমরা প্রফেশনাল ওয়ে থেকে আনপ্রফেশনাল কাজগুলোই বেশি পছন্দ করে কাস্টমাররা, বিশেষ করে আমরা দর্শকরাও। ঈদের সময় নিশ্চয়ই ব্যস্ততা আরো বেড়ে যায়, পারিবারিক ব্যস্ততা, কারণ যেহেতু মেহেদি আর্টিস্ট নিশ্চয়ই পরিবারের সদস্যদেরও এই দায়িত্বটা পালন করতে হয় আপনার। সেক্ষেত্রে আসলে কিভাবে করেন? না আপু, এখন আসলে ফ্যামিলিক্যাল ভাবে বা রিলেটিভরা আমাকে বলার ওইটা, কারণ জানি যে ওই সময়টাতে আমাদের অবস্থা বিধ্বস্ত থাকে। মানে এত বেশি কাজ করতে হয় যে ঈদের আগ পর্যন্ত মানে কারোর সাথে ফ্যামিলিক্যাল ভাবে কথা বলাও যায় না ফোনে। তো ওই সার্ভিসটা কেউ আসলে আশাই করে না এখন দেখে আমার কাছ থেকে যে মেহেদি আর্টটা। তবে হ্যাঁ, এটা দেখেছি যে বিভিন্ন ওকেশনে যদি আমি কারো বাসাতে বেড়াতে যাই তখন তারা একটু আবদার করে যে একটু মেহেদি পরাই দাও। বাট ঈদের টাইমটাতে আসলে কেউই বলে না আপু, কারণ তারা জানে যে আমাদের এখানে প্রচুর প্রেশার থাকে। ইভেন আমাদের আল্লাহর রহমতে মেহেদি এত প্রেশার আপু যে 10 রোজার পর থেকে কেউ আশাই করে না আমাদের মেহেদি পাবে, কারণ এত প্রেশার থাকে। তখন আর কি মেহেদি পাওয়াটা যুদ্ধের মতো হয়ে যায়, যে অর্ডার করলাম ঠিকই বাট এটা কনফার্ম হবে কি হবে না তা নিয়ে। তো মেহেদি আর্টটা নিয়ে আসলে আপু ফ্যামিলিক্যাল ভাবে কেউই আশা করেন, ইভেন আমাদের নিজেদের হাতেও দেওয়ার মতো অবস্থা থাকে না। আমি সেটাই বলছিলাম যে নিজের হাতে দেওয়া হয় কি না, না কখনোই না আপু। কারণ আমি এমন হয় আপু আমাদের শেষ মুহূর্তের দিকে যে 10 রোজার পর থেকে আপু সবার মাঝে একটা শপিং করার বিষয় অনেক বেশি আসে, যে ঈদের শপিং করতে হবে, আর মেয়েদের তো মেহেদি মাস্ট নিতেই হয়। তো আমাদের এমপ্লয়ি এত বেশি অসুস্থ হয়ে যায় অতিরিক্ত কাজ করতে করতে, তখন আমার হাজবেন্ড বাধ্য হয়ে যায় যে আমরা বানানো শুরু করে দেই। তো হাত তখন অটোমেটিক নোংরা হয়ে যায়, মানে মেহেদি কালার হয়ে তখন আর ওই হাতে কি ডিজাইন করব, এটা আসলে হয়ে ওঠে না। একেবারে আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি আপু, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, যেন আমরা সব সময় আপনাদের যে পছন্দের তালিকাতে আছি এটাই যেন মেনটেন করে যেতে পারি, আর সবার আস্থার জায়গাটা যেন ধরে রাখতে পারি। আপনাদের জন্য শুভকামনা আপু, সামনের জীবন আরো সহজ এবং সুন্দর হোক সেই কামনায়। থ্যাংক ইউ আপু। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন নম্বর 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। রুশ লেখক লিও তলস্তরের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সুখী পরিবারগুলো সব একই রকম, অসুখী পরিবারগুলো তার নিজের মতো করে অসুখী। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।